100-র অধিক শিক্ষার্থী জড়িত আছে। এত নির্মমতা ছিল সেই মারের মধ্যে। ধরক মারের মুখে দাঁড়াতে না পেরে বারবার পড়ে যাচ্ছিলেন আবরার। আবরার ফাহাদ মানেই আমরা কি বলবো, সবাইকে যেভাবে টাচ করে, এরকম একটা গল্প যে তুমি কাজ করবে ভাবলে, এই ভাবনাটা আসলে কেন আসলো? ভাবনাটা এসেছিল আপু, আমরা তো এর আগে অনেকগুলো রিমেক সিনেমা নিয়ে কাজ করেছি, জনপ্রিয় সিনেমা রিমেক করেছি। তো দর্শকদের একটা প্রত্যাশা জন্মেছিল আমাদের উপর, তারা আমাদের মৌলিক কাজ দেখতে চায়। তো আমি সবসময় চেষ্টা করেছিলাম যে ভিন্ন ধারার কিছু নিয়ে আসছে, যেটা মানুষকে ভাবাবে, মানুষকে জানার প্রয়োজন আছে, সেই জায়গা থেকে একটা ভালো মেসেজ থাকবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই এই রুম নাম্বার 2011 গল্প, যেটা সত্য ঘটনা অবলম্বনে আমরা নির্মাণ করেছি, এটা আরও 1 বছর আগে আমার মাথায় আসে এবং আমি আমার বন্ধুদের সাথে যখন শেয়ার করি, তখন আমার কয়েকজন বন্ধু এবং সিনিয়ররা আমাকে পরামর্শ দেয় যে এই মুহূর্তেটা করা ঠিক হবে না, কারণ তখন তৎকালীন ক্ষমতাসীন যারা ছিলেন তারা হয়তো সমস্যা করতে পারেন। পাশাপাশি আমি যেহেতু নিজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হলে থাকি, তখন এই কাজটি করতে চাইলেও আর কি করা সম্ভব হয়ে ওঠেনি। তারপর যখন দেশে 5ই আগস্ট বিপ্লব ঘটলো, এরপরই আসলে এই কাজটি আমি পুনরায় আবার করার উদ্যোগ গ্রহণ করি। তারপরে যখন আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা আছে তাদের সাথে আলোচনা করি, তারপর সবাই যখন একটা পজিটিভ রেসপন্স করে, তারপরেই আসলে এই কাজটি করা। এবং আমার এই কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। আর আমার কাছে মনে হয়েছে যে আবরার ফাহাদ ভাইয়ের যে ঘটনাটা, এটা বাংলাদেশের জানার প্রয়োজন যে কী ঘটেছিল। যেহেতু ওই সময়টাতে আমি নিজেও বিশ্ববিদ্যালয়ে এডমিশন দিচ্ছিলাম, সো এই ঘটনাটা যখন শুনি তখন আমার ভিতরে আলোড়ন সৃষ্টি করে এবং আমি উদ্গ্রীব হয়ে উঠি। যে চিন্তাভাবনা থেকেই আসলে আমি ভেবেছিলাম যে যদি সামনে কিছু করি, এরকম ঘটনা নিয়ে কাজ করব, এবং সেই চিন্তাভাবনা থেকে আসলে কাজটি করা। শুধু তুমি না, এই ঘটনায় আসলে বাংলাদেশের প্রতিটি প্রাণই কিন্তু আলোড়িত হয়েছে। একটু জানতে চাই যে অবশ্যই কাজটা করার জন্য প্রচুর রিসার্চ তোমাকে করতে হয়েছে, কারণ এরকম একটা ইমোশনাল জায়গা, প্লাস তোমাকে সত্য উপস্থাপন করাটাও খুব টাফ একটা জার্নি ছিল। তো একটু জানতে চাই যে রিসার্চের পিরিয়ডটা তুমি মানে কেমন ছিল, বা কিভাবে তুমি রিসার্চটা করেছিলে? আচ্ছা, প্রথমত আমি বিভিন্ন গণমাধ্যমে ওই সময়ের যে ঘটনাবলী ছিল সেগুলো থেকে তথ্য কালেক্ট করি। পাশাপাশি তার যে পরিবার আছে, তার পরিবারের সাথে যোগাযোগ করি। তার ছোট ভাই আবরার ফায়াজ, সে যথেষ্ট তথ্য আমাকে দেয়। পাশাপাশি আবরার ফাহাদ ভাইয়ের যে রুমমেট ছিলেন রাফি ভাই, তারপর তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু সাইফুল ভাই, পাশাপাশি আরও বেশ কয়েকজনের সাথে আমার এটা নিয়ে কথা হয় এবং সবাই যথেষ্ট তথ্য দেয় এবং সেই তথ্যের উপর বেস করেই আসলে ঘটনাটা নির্মাণ করা হয়েছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে সিনেমার খাতিরে আমরা অনেক কিছু সেখানে ইনপুট দেই, বা মানুষকে যেহেতু আমাদের দেখানোরও একটা, ধরে রাখারও একটা ব্যাপার থাকে। তো এক্ষেত্রে কি তোমার কাছে মনে হচ্ছে যে তোমরা কোনো অতিরিক্ত আরোপিত কোনো কিছু তো ঢোকানো হয়নি, মানুষকে ভুলভাবে মোটিভেট করার তো কোনো চান্স নেই? না, একদমই তা না। আমরা সত্য ঘটনা যে তথ্যগুলো পেয়েছি তার উপর বেস করেই সামান্য কিঞ্চিত যোগ বিয়োগ তো করতেই হয়, এটা আসলে নির্মাণের খাতিরে করতে হয়। কিন্তু আমরা অতিরঞ্জিত কিছুই এখানে দেখাইনি, সম্পূর্ণই বাস্তব সত্য তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা, একটু জার্নিটা নিয়ে জানবো যে কবে থেকে শুরু করলে? তুমি আমাকে বলছিলে যে এই কাজটা আসলে তোমার মাথায় এসেছে আগেই, কিন্তু তুমি করতে পারোনি। কিন্তু এই সময়টা যখন তুমি স্টার্ট করলে, তখনও তো অনেকটা সময় নিয়েছো আমি যতদূর জানি। তো এই সময়টা আসলে কেমন ছিল? কিভাবে এত মানুষকে কালেক্ট করলে, কনভিন্স করলে? একটু এক্সপেরিয়েন্স জানতে চাই। আচ্ছা, আমার জন্য সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি এই জায়গাটার প্রতি সবসময় কৃতজ্ঞ। এই জায়গাটা আপনি জানেন আপু, আপনার সাথে আমার আগেও কথা হয়েছে যে আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, সিনিয়র জুনিয়র যারা আছে, সবাই যথেষ্ট সাপোর্ট করে আমাকে। তো যখন 5ই আগস্ট বিপ্লব ঘটলো, এরপরই আমি এরকম একটা কাজ করার সিদ্ধান্ত নিই। এবং আমি জানতাম এরকম একটা কাজ করতে হলে আমার অনেক মানুষজন দরকার, অনেক আর্টিস্ট লাগবে এই জায়গাটাতে। তো সেই চিন্তাভাবনা, আমি আমার নিজের উপর কনফিডেন্স ছিল, যেহেতু এর আগে আমি 3 ইডিয়টস, পিকে বা সিচুরের মতো বহু জনপ্রিয় সিনেমাগুলো নিয়ে কাজ করেছি এবং সেখানে শতাধিক আর্টিস্ট ছিল। তো সেই চিন্তাভাবনা থেকে আমার মনে হয়েছে এটা আমি পারবো। এবং আমার যখন বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা আছে তাদের সাথে শেয়ার করলাম, প্লাস টিম মেম্বারদের সাথে আলোচনা করলাম, সবাই বললো আমরা পারবো কাজটা করতে। তো 5ই আগস্ট থেকেই আসলে আমরা ওই দিন রাতেই আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি যে আমরা এরকম কাজ করতে চাই, আবরার ফাহাদ ভাইয়ের ফ্যামিলির সাথে কেউ যোগাযোগ করে দিতে পারবেন কিনা। তো আমাদের বাংলাদেশের অডিয়েন্স খুবই ভালো, তারা খুব অল্প সময়ের মধ্যেই আসলে তার পরিবারের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দেয়। এবং যখন তার পরিবারের সাথে কথা বললাম, তারাও পারমিশন দিলেন আমাকে। তো এরপরই আসলে জার্নি শুরু হয়ে যায় 5ই আগস্টের পর থেকেই। এবং আমরা প্রথমবার 22শে আগস্ট আমরা এটার ফার্স্ট শ্যুট করি এবং সেই শ্যুটটা যখন আমরা 0 বাজেটে করি এবং এটা করার পরে আমি আমার এক পরিচিত ভাইয়ের সাথে কথা হচ্ছিল এটা নিয়ে, তখন তারা
সুদূর আমেরিকা থেকে আসলে আমাদের এই কাজটিতে সহযোগিতা করলেন, বললেন পাশে থাকতে চান। ওয়াও। তারপর আমরা পুনরায় প্রজেক্ট আবার রিশুট করলাম। আমার আচ্ছা। কাছে মনে হয়েছে যে আমি যা করেছি আমি হয়তো বাজেট পেলে আরো ভালো করতে পারতাম। অবশ্যই। তো যখন আমি এটা পেয়ে গেলাম তখন আমি আরো ভালো করে এটা পুনরায় রিশুট করলাম পুরো টিম মেম্বার নিয়ে। এটা বড় চ্যালেঞ্জিং ছিল যে একটা কাজ একবার করার পর শতাধিক মানুষ নিয়ে একটা কাজ একবার করেছি সেটা আবার পুনরায় রিপিট করা, এটা আমাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল পুরো টিম গুছিয়ে। আর বড় একটা বিষয় সেটা হচ্ছে আমার নিজের ফাইনাল পরীক্ষা চলছে, এর মধ্যে এরকম একটি কাজ করা এটা খুব প্রেসারের ছিল। আচ্ছা, ওই রাতের প্রতিটা মুহূর্তই কিন্তু আমরা যখনই দেখি, শুনি বা পড়ি আমাদের কিন্তু ভেতরে গুজবাম্প হয়। তো সেটা পর্দায় ফুটিয়ে তোলা মানে তোমাদের মধ্যে কেমন ছিল অনুভূতিটা? আসলে এত কি সহজ ছিল ব্যাপারটা? কোনো কাজই আসলে খুব সহজে হয় না, আর এটা তো আরও বেশি প্রিপারেশনের দরকার ছিল। সেই রাতের ঘটনা, এটা যখন আমি ভাবছিলাম রীতিমতো এটা গায়ে কাটা দিচ্ছিল যে কিভাবে এত মর্মান্তিকভাবে মার হয়। ইভেন যখন আমরা মুভি শুটিং চলছিলাম, আমরা যখন মনিটরে এই ফুটেজগুলো দেখছিলাম, আমরা প্রত্যেক আর্টিস্ট থেকে শুরু করে ডিরেক্টর টিম সবাই খুব নিস্তব্ধ হয়েছিল, এত নির্মমতা ছিল সেই মারের মধ্যে। এবং আমাদের শুটিং এমন হয়েছে যে মারামারির মধ্যে অনেকটা রিয়ালি মারগুলো লেগে গেছে, যার কারণে আসলে আমাদের যে আর্টিস্ট ছিলেন শুভ ভাই, যে আবরার ফাহাদ চরিত্রে অভিনয় করেছেন, তার মুখ থেকে রক্ত বের হয়ে গেছিল। তো আমরা এতটা ইনভলভ হয়ে গেছিলাম এই জায়গাটা, আমাদের প্রত্যেকে মনে হয়েছে যে আমরা সেই সিচুয়েশনে আছি, সেই জায়গাটাতে আছি। আচ্ছা, এখন তো কাজ শেষ, এখন শুধু অপেক্ষা যে দর্শক এটা কিভাবে দেখবে। এটা কি তোমরা ইউটিউবের জন্য করেছো নাকি মানে দর্শকের কাছে পৌঁছাবে কোন মাধ্যমে? আপু, আমাদের এই কাজটি প্রথম মুক্তি পাচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, সেখানে 30শে নভেম্বর একটি কমিউনিটি সেন্টারে এটি মুক্তি পাবে। পাশাপাশি বাংলাদেশে মুক্তি পাচ্ছে 3 ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রদর্শনী হবে। এরপরে আমাদের পরিকল্পনা আছে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে আমাদের প্রদর্শনী করার পরিকল্পনা চলছে। এবং সর্বশেষ হয়তো বা আমরা সোশ্যাল মিডিয়ার জন্য ভাববো, এখন পর্যন্ত আমাদের পরিকল্পনা নেই সোশ্যাল মিডিয়া। তার মানে আপাতত যারা দেখতে চায় তাদেরকে তোমাদের ওই ইভেন্টগুলোতে আসতে হবে। বুয়েটের জন্য তোমাদের প্ল্যানটা কবে, বা এইটা নিয়ে তোমরা কি ওদের সাথে যোগাযোগ করেছো? কারণ তাদের জন্য তো এটা অনেক বড় একটা বিষয়। আসলে ওইভাবে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি, কারণ আমাদের জাহাঙ্গীরনগর একটা বড় শোর অ্যারেঞ্জমেন্ট করতেছি, এই জন্য আসলে আমাদের সবার খুব ব্যস্ততা যাচ্ছে। আমরা 3 তারিখের এই শোটা সাকসেস হওয়ার পরে আসলে বুয়েটের সাথে আমরা যোগাযোগ করব। বুয়েটের আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ ভাই আছে, তার সাথে আমার কন্টিনিউ কথা হচ্ছে, সেই বিষয়টা অবগত। তো আমরা এটা আসলে এই শোটা শেষ করার পরেই ওখানে আর কি আমরা প্রস্তুতি নিব ওটার জন্য। আচ্ছা, তুমি বলছিলে যে এই কাজটাতে তুমি তোমার টিচারদেরও সহযোগিতা পেয়েছো, সেই জায়গাটা একটু জানতে চাই যে কতটা ইনভলভমেন্ট তাদের ছিল বা কতটুকু সহযোগিতা তোমাদেরকে করেছে। আচ্ছা আপু, আমার এই রুম নাম্বার 2011-তে স্ক্রিন প্লে করেছেন আমার বিভাগের শিক্ষক, আমার শিক্ষক আনন্দ জামান স্যার, তিনি এটার স্ক্রিন প্লে করেছেন। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের 42 থেকে 52 এই 10টি ব্যাচের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কাজটি করা হয়েছে, সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এখানে আমাদের কোনো পরিচিত মুখ ছিল না, আমরা সবাই নতুন, আমরা একসাথে শিখছি এবং আমাদের স্যার আমাদের গাইডলাইন করছেন এই জায়গাটাতে। আচ্ছা, এখন হচ্ছে প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই যে অভ্যুত্থান তো 24-এর অভ্যুত্থান আমরা বলছি, কিন্তু যেই যাত্রাটা শুরু করেছিল আবরার ফাহাদ আরও 5 বছর আগে, সেটাকে টেনে তোমরা এই এখন যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করলে, এখন আসলে প্রত্যাশার জায়গাটা কি? এখন প্রত্যাশার জায়গা থাকবে আপু ওই সময় যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের কথা বলার যে অধিকারটা তেমন ছিল না, পাশাপাশি দেশের বিরুদ্ধে যে আগ্রাসন ছিল তার বিরুদ্ধে কথা বলার কারণে হত্যা হতে হয়। তো এই বিষয়গুলো যেন ইন ফিউচার আর কখনোই না ঘটে, এবং আমরা আবরার ফাহাদের ভাইয়ের ঘটনাটাকে বেস করে তৈরি করেছি ঠিকই, কিন্তু পাশাপাশি একটা মূল মেসেজ থাকবে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে অপরাজনীতি হয়, পাশাপাশি যে সন্ত্রাসী কার্যক্রমগুলো হয়, এগুলো যেন বন্ধ করা হয় অবিলম্বে। এবং আমরা ইন ফিউচারে কোনো আবরার ফাহাদ ভাইয়ের মতো আর কাউকে দেখতে চাই না এইভাবে নির্মমভাবে হত্যা হতে হয়। আমার দেশ, আমি আমার দেশের পক্ষে কথা বলবো, তার জন্য কেন আমাকে বলিদান হতে হবে? এটা তো আমার অধিকার, মৌলিক অধিকার। দেশপ্রেম থাকা তো এটা তো কোনো অন্যায় কিছু না। অনেকক্ষণ আবরার ফাহাদের গল্প শুনলাম, আর বাকিটুকু নিশ্চয়ই আমরা দেখার জন্য অপেক্ষা করব। আচ্ছা, একটু যদি তোমার রিমেকের গল্প শুনি, যে আর কি কোনো ভাবনা আছে কি না? অনেকগুলো রিমেক করেছো এবং বেশ জনপ্রিয়তা পেয়েছো রিমেক করে। হঠাৎ করে মৌলিক গল্পে আসলে সেই জন্য তো অবশ্যই তোমার জন্য বেস্ট অফ লাক, কিন্তু নতুন কোনো রিমেকিংয়ের ভাবনা আছে কি না? রিমেক আপু, আসলে আমাদের একটি প্রজেক্ট অলরেডি তৈরি হয়ে আছে, 12 সিনেমার বাংলা ভার্সন। এই কাজটিতে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় 300 শিক্ষার্থী জড়িত, এবং এটা আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট। কাজটি শুটিং দীর্ঘদিন আগে শেষ হয়ে গিয়েছে,
এটিও মুক্তি পাওয়ার কথা আছে, কিন্তু আমরা রুম নাম্বার 2011 নিয়ে আসলে এখন খুব বেশি গুরুত্ব দিচ্ছিলাম, যার কারণে কাজটি আমার মুক্তি দেওয়া হয়ে ওঠেনি। আমরা রুম নাম্বার 2011 মুক্তির পরেই হয়তো বা সেটা মুক্তির ডেট অ্যানাউন্স করব, এবং ইন ফিউচারে রিমেকের জার্নি থেকে হয়তো কমে এসে এখন মৌলিক কাজেই ফিরবো, যেহেতু প্রথম মৌলিক কাজ অলরেডি হয়ে গেছে। তো এখন মৌলিক কাজ নিয়েই ভাবছি। সবসময় দেখি যে তোমার প্রজেক্টে মানে হিউজ একটা কি বলবো মানুষের ইনভলভমেন্ট থাকে, তো এদের মোটিভেশনটা কি? শুধু তোমার সঙ্গে কাজ করা নাকি ফিনান্সিয়াল কোনো সাপোর্ট তো পায় কি? না, এখন পর্যন্ত ফিনান্সিয়াল সাপোর্ট আমি নিজেও পাচ্ছি না, তাদেরও দেওয়া হচ্ছে না। আমরা সম্পূর্ণ ভালো লাগার জায়গা থেকে করি, এবং আমি আগেও বলেছি যে রিমেকগুলো করেছিলাম এই জন্য যে বাংলাদেশকে দেখাচ্ছি আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা, 3 ইডিয়টস, পিকে বা চিচোরেতে 70-80 জন মানুষ শর্ট প্যান্ট পরে ক্যামেরার সামনে আসছে। আমি বলছি না যে শর্ট প্যান্ট পরাটা খুব ভালো কাজ, কিন্তু আমরা এটা দেখাচ্ছি যে আমরা চ্যালেঞ্জিং সিনগুলো করতে পারি। 80 জন মানুষ একসাথে ক্যামেরার সামনে শর্ট প্যান্ট পরে আসে মানে তাদের অভিনয়ের প্রতি ভালো লাগা আছে বা সিনেমার প্রতি ভালোবাসা আছে, যার কারণেই তারা আসলে এই কাজগুলো করতে চায়। তো যারা আছেন প্রোডিউসার বা দেশের সিনেমার যে মানুষগুলো আছেন, তারা যদি আমাদের পিছনে লগ্নি করেন, অবশ্যই আমরা তার প্রতিদান দেওয়ার চেষ্টা করব, এবং দেশের যে দর্শক আছে তারা আমাদের প্রতি একটা প্রত্যাশা রাখেন, আমরা অবশ্যই সেই প্রত্যাশা পূরণ করতে পারবো। আচ্ছা, এখনকার বাংলা সিনেমার যেরকম একটা কন্ডিশন, মানে খুবই একটা ভঙ্গুর অবস্থায় আছে, এখানে মেইন স্ট্রিমের যে কমার্শিয়াল সিনেমা সেখানে ইনভেস্টর পাওয়া যাচ্ছে না, তো আর সেখানে বলবো যে তোমরা অনেক বড় স্বপ্ন দেখছো, এইটা আসলে কতটা চ্যালেঞ্জের বা কি মনে করছো যে তোমরা কতটা এটা ওভারকাম করতে পারবে? অবশ্যই আপু, সবসময় তো আমাদের ইন্ডাস্ট্রি এরকম থাকবে না। আমরা অবশ্যই বিশ্বাস করি আমরা যখন আরেকটু বড় হব আমাদের ইন্ডাস্ট্রিটা আরও চেঞ্জ হবে, দাঁড়াবে। আমরা এখন সবাই হলিউড, বলিউড বা কোরিয়ান মুভি দেখি, আমরা আমাদের মুভিকে বিশ্ব দরবারে দেখাতে চাই। বাংলাদেশের মুভি দেখো না তোমরা, আমরা সেই জায়গাটা নিতে চাই। সো আসবে সেই সুদিন, আসবে অবশ্যই, আমরাই সেই সুদিন নিয়ে আসবো। সেজন্য আমাদের কাজ করতে হবে। আমি যেমন কাজ করছি, আমার মতো নতুন অনেকেই কাজ করছে, হয়তো তারা সামনে উঠে আসবে এবং আমাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে, অবশ্যই পরিবর্তন হবে এবং আমরা ঘুরে দাঁড়াবো। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো থাকো এবং তোমার রুম নাম্বার 2011-এর জন্য অনেক অনেক শুভকামনা। দেখার অপেক্ষায় রইলাম। আপনাকেও অনেক শুভকামনা, দোয়া করবেন আমাদের পুরো টিমের জন্য, পাশাপাশি সময় টিভিকেও অসংখ্য ধন্যবাদ।